ওয়েল, তাহলে আমরা শিখি। গত ক্লাসে ব্রিফিংটা তোমরা দেখলে বুঝবা, তারপর আজকে কিছুটা, যেমন এই যে এটা হচ্ছে টুল বার্সগুলো, ঠিক আছে। ফটোশপ ইলাস্ট্রেটরের সাথে পার্থক্য কী আছে না আছে সব কিছুই গত, তো আমরা বেশি কিছু বলছি না, আমি খুব সিম্পলি বলছি যে উপরের পার্টটা হচ্ছে সিলেকশন পার্ট। এই টুলবারটা এখানে ক্লিক করলে লম্বা হবে, আবার ক্লিক করলে ছোটো হবে। তো এখানে যে উপরের পার্টটা এটাকে সিলেকশন পার্ট বলা হচ্ছে। সেকেন্ডটা হচ্ছে অবজেক্ট তৈরি করার জন্য, বিভিন্ন টাইপের শেপ তৈরি করে, যেমন এখান থেকে এই যে এরকমটা শেপ তৈরি করলাম, হ্যাঁ, এটার মধ্যে কালার দিই, ঠিক আছে। বিভিন্ন টাইপের অবজেক্ট বানানোর জন্য এটা আমাদেরকে হেল্প করছে। ওকে, এটা একটা, এই যে পেইন্ট টুল দিয়ে, কারণ আমরা অনেক পেইন্ট টুল জানি, যারা যারা পেইন্ট টুল জানি তারা তো ভালোই, যারা জানি না তারা শিখে নেবো আমরা, সমস্যা নেই। যেমন এটা একটা ডিফারেন্ট টাইপের শেপ তৈরি করলাম, হ্যাঁ, আমি এরকম ডিফারেন্ট টাইপের অবজেক্ট যেভাবে আমার পছন্দ সেরকমভাবে আমি শেপগুলো ক্রিয়েট করে নিচ্ছি, তাই না। এরকমভাবে এটা একটা শেপ ক্রিয়েট করলাম, হ্যাঁ। এভাবে আমাদের যেরকম পছন্দের শেপ সেরকম সব ধরনের শেপগুলো তৈরি করতেছে কি এই পার্টটা হেল্প করছে, ঠিক আছে। আচ্ছা, এবার এই শেপগুলোর পরিবর্তন, কি কি পরিবর্তন, যেমন ট্রান্সফর্ম, অর্থাৎ ট্রান্সফর্ম বলতে কি তার মানে মানে যেই পরিবর্তনগুলো, যেমন এটাকে রোটেট করা, এই যে রোটেট ঘোরানো, তারপরে এটার মধ্যে স্কেলিং করা, এই যে এরকম স্কেলিং করার যে বিষয়গুলো আসতেছে এরকম বিভিন্নভাবে সেগুলো, এটাকে ওয়ার্প করা, হ্যাঁ, এরকম ওয়ার্প করা, যে এরকমভাবে টেনে টেনে বাড়ানো, এই যে এরকমভাবে এগুলোকে এরকম চেঞ্জ করা। অর্থাৎ একটা অবজেক্ট বানালাম, এবার ওটার যদি কোনো চেঞ্জ বা পরিবর্তন আনার প্রয়োজন হয় তাহলে আমাকে কে হেল্প করতেছে, পরের পার্টটুকু, এই যে এই পার্টটুকু, ঠিক আছে। আচ্ছা, চেঞ্জ করলাম। এবার এটার মধ্যে যদি আমি কোনো এগুলোর বাইরে যদি কোনো গ্রাফিক্যাল কিছু ইউজ করি, যেমন চার্ট বা এরকম, তাহলে এগুলো আমাদের পরবর্তীগুলো আমরা দেখবো যেগুলো কীভাবে কাজ করতেছে। যেমন সিম্বল নিয়ে, এরকম সিম্বল, যেমন পাখিটাকে যেভাবে স্প্রে করে দেয়, যে দেখেন এরকম স্প্রে হয়ে গেল, ঠিক আছে, এরকম। তো এটা কি হেল্প করতেছে, এরকম কাজগুলো করার জন্য আমাকে এই পরের পার্টটুকু হেল্প করবে। আচ্ছা, তার নিচে আরেকটা পার্ট আছে, এটা বড়, এটা হচ্ছে কালার অ্যাপ্লাই। এই পুরো পার্টটা কি কালার অ্যাপ্লাই, অর্থাৎ কালার, যেমন কালারটা আছে এই কালারটা না আছে, আমি অন্যান্য অনেকভাবে কালারগুলো চাইতে পারি, সেই ক্ষেত্রে এই পার্টটুকু আমাদের হেল্প করবে। গ্রেডিয়েন্ট হোক বা অন্য কোনো কালার হোক, এভাবে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমাকে হেল্প করতেছে এই পার্টটুকু। এটা পুরোটাই কাজ হচ্ছে এরকম বিভিন্নভাবে কালার অ্যাপ্লাই করার জন্য। আচ্ছা, আর লাস্ট পার্টটা হচ্ছে আমাদের অবজেক্ট ইরেজ করা বা অবজেক্টকে ছোটো বড়ো করে দেখা যাবে, এটা ইরেজ করে এতটুকু ইরেজ করে বাদ দিয়ে দিলাম এটা, হ্যাঁ, এরকম পার্টগুলো কভার করার জন্য এই লাস্ট পার্টটা অবজেক্ট কাটা বা এরকম এই। তো তার মানে কি পুরোটাই কিন্তু অবজেক্টগুলোকে নিয়ে কাজ করছে, ঠিক আছে। এর মধ্যে কি চলে আসবে, এর মধ্যে বাকি সব কিছু, যেমন লিখা, একটু লিখবো, যেখানে টি, যেখানে টি দেখবো সেটাই লিখার কাজ করে, তাই না। তার মানে টিতে প্রেস করে আমি যখন এখানে ক্লিক করবো, তারপর এখানে লিখলে যে লিখার কাজ হচ্ছে, ঠিক আছে, এখানে লিখার কাজ হচ্ছে এরকম, তার মানে লিখার কাজ হয়ে গেল। আচ্ছা, তারপরে কিসের কাজ হবে, লিখার কাজ হচ্ছে, অবজেক্ট বানানোর কাজ হচ্ছে, হ্যাঁ, এভাবে। আর কিসের কাজ হবে, আর যেটা প্রয়োজন আমাদের সেটা কি কালার অ্যাপ্লাই। কালার অ্যাপ্লাই তো আমরা দেখলাম যে কালার অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে এই পার্টটুকু হেল্প করবে, অথবা যে কোনো কালার চেঞ্জের জন্য আমরা ডিটেলস বুঝবো যে কালার হচ্ছে এই পার্টটুকু, এই যে এখান থেকে কালারগুলো চুজ করতে হয়, ঠিক আছে। তো এইগুলো কালার অ্যাপ্লাই করার জন্য হেল্প করবে। তাহলে অলরেডি আমরা কি কি দেখলাম, অবজেক্ট বানানো, হ্যাঁ, তারপর হচ্ছে কি কালার অ্যাপ্লাই করা, এবং আমরা কি দেখলাম লিখা, যে এখান থেকে লিখতে পারি, একদম বেসিক, এটা বুঝাচ্ছি না কিছুই, জাস্ট বলছি, জাস্ট আমি বলছি এগুলো। এখন ইমেজ একটা আনবো, কীভাবে ইমেজটা আনবো, তাহলে ইমেজগুলো কি ফাইল থেকে প্লেস, ফাইল থেকে কী করবো প্লেস, প্লেস আমার হার্ড ডিস্কে যেখানে ছবি থাকবে, হার্ড ডিস্কে আমার যেখানে ছবি থাকবে সেখান থেকে আমি কী করলাম, ছবিটাকে নিয়ে আসতে পারি। কেমন, যেমন এখান থেকে মাই কম্পিউটারে গেলাম, এখান থেকে আমি ম্যাটেরিয়ালসে গেলাম, এখান থেকে আমি ম্যাটেরিয়ালসে যেয়ে সেরকম একটা ছবি আমি ইউজ করব, ছবিটা নিলাম, এখান থেকে লিঙ্কটা তুলে দিলাম হয়তো, দিয়ে প্লেস করলাম, বাস ছবিও চলে আসছে। তার মানে আমি ছবিও এখানে নিয়ে আসতে পারলাম, ঠিক আছে, এরকম ছবিও আমি এখানে ইউজ করতে পারছি। তো আমি কি দেখলাম, আমরা চারটা বেসিকই দেখলাম, একদম বেসিক, জাস্ট বুঝলাম, এটার কিছুই বুঝিনি, বাট জাস্ট দেখলাম যে হ্যাঁ এভাবে, তার মানে আমরা একটা ডিজাইন করার জন্য যেগুলো প্রয়োজন ছিল এগুলো আনছি। কিন্তু এগুলোর অ্যাডভান্স লেভেল আমরা যখন বুঝবো তখন এর ডিটেলস বুঝে যাবো যে হ্যাঁ কীভাবে করতে হচ্ছে, কীভাবে এইটা করবো, কীভাবে ওটা হবে, সব কিছু আমরা পরবর্তীতে বুঝবো। সো তাহলে এখন আমরা চলে আসি, এত কিছু না, আমরা কিচ্ছু না, যে সিম্পল অবজেক্ট নিয়ে কাজ করব, অবজেক্ট এবং কালার নিয়ে কাজ করব। তো অবজেক্ট বানানোর জন্য যেগুলো প্রয়োজন, গত ক্লাসে আমরা এগুলো ব্রিফ করছি, আবারও বলছি, যেখানে টুলসের নিচে, যেই টুলসের নিচে অ্যারো আছে সেই টুলসটাকে আমরা ধরে নেব যেখানে একাধিক টুলস আছে। কীরকম, এখানে যদি আমি চাপ দিয়ে, মাউসটাকে চাপ দিয়ে ধরে রাখি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে অনেকগুলো টুলস আছে, এবং এই মাউসটাকে চাপ দিয়ে ধরে রেখে আমি যখন এখানে এই যে অ্যারোটা এই জায়গায় যদি যে মাউসটাকে ছেড়ে দিই, তাহলে এটা একটা আলাদা পার্ট হয়ে যাবে, ঠিক আছে, এটা একটা আলাদা পার্ট হয়ে যাচ্ছে। তো আমরা আপাতত টাইপ টুল দেখব না, আপাতত আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে বেসিক শেপ যেগুলো আছে
সেগুলো দেখতে হবে। কেমন, এখানে আমরা চাপ দিয়ে ধরে রাখলে এখানে মাউসটা যে ছেড়ে দিলে এখানে আমরা দেখতেছি যে এখানে কয় টাইপের শেপ আছে, টোটাল 6টা শেপ আছে। এটা রেক্ট্যাঙ্গুলার, এটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, এটা ইলিপস, এটা হচ্ছে পলিগনাল, এটা হচ্ছে আমাদের স্টার, এরকম কয়েকটা শেপ আছে। তো এখন আমি যখন একটা রেক্ট্যাঙ্গল তৈরি করছি এরকম রেক্ট্যাঙ্গুলার তৈরি করছি, হ্যাঁ। আমি যখন একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল তখন এরকম তৈরি করছি, এটা সাইডগুলো রাউন্ড, ওকে। আমি যখন একটা সার্কেল চাচ্ছি তখন এটা তৈরি করছি, এবং সার্কেলটা তৈরি করতে এটা ওভাল হচ্ছে বা এরকম হচ্ছে, কিন্তু গোল হচ্ছে না। তাহলে কি করব, আমি শিফট ধরবো, তাহলে এটা এরকম গোল হচ্ছে। এটা হচ্ছে পলিগনাল। পলিগনালটা এরকম নর্মালি এরকম হয়। কালারটাকে আমি চেঞ্জ করে নিই। হ্যাঁ, কালার অটোমেটিক, এটা ফটোশপের মতো না। হ্যাঁ, তৈরি করলে অটোমেটিক, এখানে লেয়ারের কোনো প্রয়োজন নেই। ফটোশপে হতো না যে একটা কিছু তৈরি করলে কি হইতো, আগে লেয়ার বানাতে হবে, তারপর সিলেকশন করলাম, করার পরে তারপর আবার কালার চয়েস করে কালারটা অ্যাপ্লাই করলাম। একটু ভুল হলে কি একটা লেয়ারের সাথে একটা লেয়ার লেগে যাচ্ছে, তাই না? কি পরিমাণ কনসেন্ট্রেট করতে হয়। আর এখানে কিছুই লাগছে না, জাস্ট তৈরি করছি, সে অটোমেটিক লেয়ার তৈরি করে নিচ্ছে। এবং পরবর্তীতে মুভ করার জন্য মুভ টুল দিয়ে জাস্ট মুভ করছি, মানে অনেক ইজি বিষয়, ওকে। তো এখানে যেটা হয় সেটা কীরকম, এই অবজেক্টগুলোর মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন আমরা আনছি। কেমন, যেমন আমি যদি একটা ফিক্স সাইজের অবজেক্ট তৈরি করি, যেমন আমার দরকার 2 ইঞ্চ বাই 2 ইঞ্চ, তাহলে আমি কন্ট্রোল আর প্রেস করে রুলার আসবে, এই রুলারটাকে এটা পয়েন্ট আকারে আছে, এটার উপরে রাইট ক্লিক করে কন্ট্রোল আর দিলে, তাই না, এটা চলে আসবে। রাইট ক্লিক করে এটার উপরে এটাকে ইঞ্চ করে, এখন অবজেক্টটা তৈরি করে এখানে একটা অবজেক্টটা ড্রাগ করেও তৈরি করা যায়, বা অবজেক্টটা একটা ক্লিক করেও তৈরি করা যায়। ক্লিক করলে এখানে একটা ডায়লগ বক্স আসে। এবার আমার দরকার 2 ইঞ্চ বাই 2 ইঞ্চ একটা অবজেক্ট, অথবা একটা ভিজিটিং কার্ডের সাইজ। ভিজিটিং কার্ডের সাইজ কত হয়, 3.2 বাই 2। তাহলে এখানে উইডে কত লিখবো, 3.2, আর ট্যাব প্রেস করে এখানে লিখবো কত, 2। এন্টার প্রেস করলাম, তাহলে এখানে একটা ভিজিটিং কার্ডের সাইজ চলে আসলো। এবার এর ভিতরে আমরা ডিজাইন করে ভিজিটিং কার্ডটা বানাবো। আচ্ছা, তারপরে যাচ্ছে এটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল। এটা কি হচ্ছে, এটাকে যখন তৈরি করছি আমি মাউসটা ছাড়িনি, মাউসটাকে ধরে রাখছি, ধরে রেখে কী করছে, আপ অ্যারো দিলে এটা বাড়তেছে। কি বাড়ছে এখানে, হ্যাঁ, কর্নার রাউন্ডগুলো বেড়ে যাচ্ছে, তার মানে এগুলো বাড়াতে কমাতে পারতেছে। কিভাবে, এটাকে ড্র্যাগ করে মাউসটা ধরে রাখতে হবে, তারপরে এটাকে আপ অ্যারো ডাউন অ্যারো দিয়ে আমরা কি করতেছি, আমরা এটাকে চাইলে বাড়াতে পারছি রাউন্ডগুলোকে, ঠিক আছে। এরপরে আসছে ইলিপস, এটাকে আমরা ধরে রাখলাম এরকম, হ্যাঁ, এটা এরকম তৈরি হয়েছে। এটা আমরা যেটা করতে পারি, এখানে আপ অ্যারো ডাউন অ্যারোর কোনো কাজ নেই, শিফট ধরে এটাকে সার্কেল করব। আচ্ছা, এরপরে হচ্ছে এটা পলিগনাল, এটা 6টা কর্নার থাকে, কিন্তু আমরা এটা চাইলে কমাতে বা বাড়াতে পারি। কি দিয়ে, আপ অ্যারো ডাউন অ্যারো দিয়ে, যেটা ডাউন অ্যারো দিয়ে কমে গেল, এটাতে বাড়লো, ঠিক আছে, এরকম, ওকে। তারপরে দেখতেছি আমরা এটা স্টার, এটা দিয়ে এরকম স্টার তৈরি হচ্ছে। সো বিভিন্ন টাইপের শেপগুলো আছে, এগুলোকে স্টার বাড়ানো কমানোর দরকার হলে স্টার ধরে যেভাবে বাড়াচ্ছে এটা বাড়ছে, কমছে, এটা কন্ট্রোল ধরে ড্র্যাগ করলে এটা লম্বা হবে, এরকম হয়, ঠিক আছে। এরকম স্টারটা পরিবর্তন করা যায়। আর এটা ফ্লেয়ার টুল, এটা দিয়ে এরকমভাবে একটা ফ্লেয়ার ক্রিয়েট করলাম, ওকে। কিন্তু যেটাই করি না কেন আমরা যেটা করব, এগুলো অবজেক্ট তৈরি করলাম, কিন্তু এগুলোতে কালার দিতে হবে। কালার দিব কিভাবে, কালার দেওয়ার জন্য একটা অবজেক্টে যেটা হয় নর্মালি দুটো কালার থাকে, একটা বলা হয় ফিল আর একটা বলা হয় স্ট্রোক। ফিল হচ্ছে ভিতরেরটা, স্ট্রোক হচ্ছে বর্ডারটা, আর সেই দুইটাই এখানে দেওয়া আছে। যদি আমি মনে করি এটার ফিল চেঞ্জ হয়ে স্কাই হবে, স্কাই ব্লু হবে, তাহলে আমি এটা সিলেক্ট করি, এই ফিলের মধ্যে এই যে উপরেরটাকে বলা, এই যে এইটাকে বলা হচ্ছে ফিল, বড়টাকে ডাবল ক্লিক করলাম, এখানে স্কাই ব্লুতে চলে যায়, এখানে দিয়ে ওকে দিলাম, তার মানে এটা স্কাই ব্লু ফিল ভিতরেরটা। এবার বর্ডারে আমি চাচ্ছি একটা কি, একটা স্ট্রোক চাচ্ছি, তাহলে কি করব, এই বর্ডারে ক্লিক করব, ডাবল ক্লিক, এটাতে ডাবল ক্লিক করব, করার পরে এখানে ব্ল্যাক দিয়ে ওকে দিলাম, তার মানে কি বর্ডারে কালার আসছে, হ্যাঁ আসছে। তার মানে অবজেক্টে কী করতে হবে, বর্ডার এবং স্ট্রোক দুটোই তৈরি করতে হবে। আবার যদি এরকম হয়, যেমন আমি বলতেছি এটার বর্ডারটা চাচ্ছি না, হ্যাঁ এরকম দুইটা আছে, এবার আমি বলছি যে এটার কি চাচ্ছি না, এটার বর্ডারটা চাচ্ছি না। বর্ডার বলতে কোনটাকে বোঝানো হচ্ছে, স্ট্রোক, স্ট্রোকটা আমি চাচ্ছি না, তাহলে কি করব, স্ট্রোকটাও ক্লিক করে উপরে রাখবো, আগে রেখে স্ট্রোকটাতে নান প্রেস করব, তাহলে কি হলো, স্ট্রোকটা চলে গেছে। এবার এটার ফিল চাচ্ছি না, এটার ভিতরে কালারটা চাচ্ছি না, কি করব, আগে ফিল সিলেক্ট করতে হবে, দেন নানে প্রেস করতে হবে, তাহলে ফিলটা চলে গেছে, স্ট্রোকটা আছে, কি বুঝা গেছে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, এরকম। আর এই ফিল চলে গেলে ভিতরে ধরলে কিন্তু কিছু সিলেক্ট হবে না, তখন এটা ধরতে হবে কি, যে স্ট্রোকে ধরে এটা মুভ করাতে হবে, কোন টুল দিয়ে, সিলেকশন টুল দিয়ে। আচ্ছা, তো এখানে টুলসগুলো ব্রিফিং আছে, এটা গত ক্লাসে ভিডিও থেকে দেখতে হবে। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এরকম পয়েন্ট ধরে এগুলোকে আমরা এভাবে ধরে ধরে এরকম মডিফাই করতে পারি, এই যে এরকম ধরে এগুলোকে আমরা এরকম মডিফাই করতে পারি, ঠিক আছে।
এটাকে ধরে এই পয়েন্টের উপর ক্লিক করে যেরকমভাবে আমরা মডিফাই করছি, কি পারা যাবে? হ্যাঁ হ্যাঁ পারা যাবে। হ্যাঁ কোনটা স্ট্রোকটা মোটা চিকন? ওটা স্ট্রোক প্যালেট, এটা সিলেক্ট করলে যেখানে স্ট্রোক আছে এটা 1 আছে, এটাকে যদি আমরা কমাই নিই তাহলে এটা চিকন হবে, এটা মোটা করলে এটা মোটা হবে। হ্যাঁ এটা 1 না, এটাকে যদি 1 যদি এটা 5 দিই তাহলে এটা মোটা হবে। ঠিক আছে, ওয়েল সো এগুলো আমরা আসছে, এগুলো তো আমরা পারবো, আশা করি এগুলো পরবর্তী ভিডিওটা দেখলে আমরা পারবো। কিন্তু আমরা পরবর্তী অপশনে আসি। পরবর্তী অপশন কি আজকে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে রোটেট অ্যান্ড রিফ্লেক্ট টুল। এগুলো বাকিগুলো আমরা দেখব পরে, কিন্তু এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট টুল যেটা আমরা দেখাই সেটা হচ্ছে রোটেট এবং রিফ্লেক্ট। নাম শুনলে এর কাজগুলো বোঝা যায় না? কি রোটেট এবং রিফ্লেক্ট দুইটা টুল আছে, এগুলোর কাজ কি সেটা একটু দেখে নিই। নর্মালি আমরা যে কোনো একটা সিলেকশন টুল দিই, যে সিলেকশন টুল দিয়েই কিন্তু আমরা কি করতে পারি, একটা অবজেক্টকে রোটেট করতে পারি। কেমন? এটা ফিলে কালার নেই। রোটেট মানে কি? রোটেট মানে ঘোরানো। যেমন এই অবজেক্ট আমি ঘোরাবো, এই যেখানে ধরে এই যে এটাকে ঘোরানো যাচ্ছে কোথায়, এই যে এখানে যায়, এটা কি দিয়ে? এটা কি কন্ট্রোল টি প্রেস করতে হয়? এখানে ফটোশপের মতো কন্ট্রোল টি প্রেস করার কিছুই নেই। জাস্ট আমরা কি করতেছি, নর্মালি এটা একটা বাউন্ডিং বক্স থাকবেই অবজেক্ট সিলেক্ট করলে। কোন টুল দিয়ে? সিলেকশন টুল দিয়ে। তো এখন এটা সিলেক্ট করলে এটা রোটেট করা যাচ্ছে। ছোটো বড়ো করবো কীভাবে? ওই ঠিক সেমভাবে শিপ ধরে এটাকে ছোটো বড়ো এই যে কর্নার ধরে করা যায়। কোন টুলে? সিলেকশন টুল দিয়ে। তাহলে আমরা ছোটো বড়ো এটা করতে পারছি। কপি করলে কীভাবে কপি হয়? কপি হবে কীভাবে? এটা কি মনে হয় ফটোশপে কীভাবে করতাম কপি? অল্টার ধরে। এখানে কিভাবে হবে? অল্টার ধরেই হবে। এই যে অল্টার ধরে ড্র্যাগ করলে কপি হবে। কিন্তু এখানে একটা সুবিধা আছে ফটোশপে যেটা নাই, সেটা কি? ফটোশপে যখন আমরা একটা কপি করতাম অল্টার ধরে, এটাকে অল্টার ধরে কপি করলাম না, শিপ ধরে কী হয় সোজা যায়। কপি করছি, সিলেক্টেড আছে কোনটা অবজেক্ট? এই অবজেক্টটা। এবার আমি যদি কন্ট্রোল ডি দিই তাহলে কি হবে? না, কন্ট্রোল ডি দিলে এটা বারবার কপি হবে, ডিসিলেক্ট এখানে হবে না। কি কিছু বোঝা গেছে? যায়নি? আমি যখন এই অবজেক্টটা সিলেক্ট করে কপি দিলাম এভাবে, ঠিক আছে, কোনটা সিলেক্ট? ওই অবজেক্টটা সিলেক্ট রাখতে হবে থাকা অবস্থায়। এখন যদি আমি কন্ট্রোল ডি দিই তাহলে কী হবে? ওই জিনিসটা ঠিক সেম ডিস্টেন্সে বারবার কপি হবে। এটা কি ফটোশপে আছে? নেই। এখন এগুলো হয়েছে। এবার এটা সিলেক্ট করে যদি আমি নিচের দিকে ড্র্যাগ করি অল্টার ধরে, তাহলে এখন এটা পুরোটা সিলেক্টেড রাখছি। এবার কন্ট্রোল ডি দিলে কি হবে? এর নিচের দিকে। হ্যাঁ, অর্থাৎ লাস্ট কমান্ডটাকে সে রিপিট করে কন্ট্রোল ডি। আর ফটোশপে কি হতো? ডিসিলেক্ট হতো। আর এখানে কি হয়? কপি। হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক, এগুলো তো আমরা জানি, আর বাকিগুলো আমরা দেখতে পারবো। আচ্ছা ওয়েল, এখন আমাদের আসলে রোটেট টুল তাহলে কী কাজে? রোটেট তো আমরা সিলেকশন দিয়ে করতে পারি, কিন্তু রোটেট টুলের প্রয়োজনীয়তাটা কোথায় সেটা এখন দেখি। যে রোটেট টুলের প্রয়োজনীয়তাটা হচ্ছে এখানে যে আমি একটা অবজেক্ট তৈরি করছি, এবার এটাকে আমি যদি রোটেট করি তাহলে আমি এইটা দিয়ে না, আমি এভাবে বুঝি। যেমন একটা লাইন, আর এখানে আরেকটা লাইন রাখছি। এবার আমি এটা কী করবো? এটাকে আমি ঘোরাবো। কত ডিগ্রি? নর্মালি ঘোরালে তো সিলেকশন টুল দিয়ে এভাবে ধরে এই কর্নারে যে এরকম আসলে এভাবে ঘোরানো যায় না? কিন্তু আমি বলতেছি না, এটা একদম ফিক্সড 45 ডিগ্রি ঘুরবে। তাহলে কি এটা আন্দাজে 45 করা যাবে? যাবে না। তাহলে কীভাবে করবো? তখন আমরা রোটেট টুলে ডাবল ক্লিক করে এখানে আমরা 45 ডিগ্রি, এখানে 45 দিয়ে যদি আমি ওকে দিই বা কপি দিই, তাহলে একদম 45 ডিগ্রি কপি হয়েছে একটা একজ্যাক্ট মাপ। তাহলে কি এটা কে দিচ্ছে আমাকে? হেল্প করতেছে রোটেট। এটা কি নর্মাল হবে? হবে না। আচ্ছা, আর কি বেনিফিট দেওয়া যায়? রোটেট টুলে এটা সিলেকশন টুলে যেমন এটা খুঁজে বের করতে হয় রোটেটটা, আর নর্মাল রোটেট টুলে অবজেক্টে ওই খুঁজে বের করে যেখান থেকে ঘুরাবো সেখান থেকেই ঘুরবে। তাহলে কি সেকেন্ড বেনিফিট নাকি? বোঝা গেছে তো না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, সেকেন্ড বেনিফিটগুলো। থার্ড বেনিফিট হচ্ছে যে এইটাকে আমরা যখন ঘুরাই তখন এটা নর্মালি ঘুরে কোথা থেকে? যখনই ঘুরে তখন এটা সেন্টার পয়েন্ট থেকে কিন্তু ঘুরে। সেন্টার পয়েন্ট বলতে কি মাঝখান থেকে ঘুরে, কিন্তু আমি বলতেছি অবজেক্টটা এখান থেকে ঘুরবে। সেটা কি নর্মালি সম্ভব? সম্ভব না। এটা কীভাবে সম্ভব? রোটেট টুল দিয়ে। রোটেট টুল দিয়ে কী করতেছে? এই সেন্টার পয়েন্টটাকে ধরে এই জায়গায় সেট করে দিচ্ছে, দিয়ে এবার ঘুরালে কোথা থেকে ঘুরতেছে? ওই জায়গা থেকে। এটা কি নর্মালি সম্ভব ছিল? ছিল না। তাহলে এটা কি থার্ড বেনিফিট। বেনিফিটসগুলো বোঝা যাচ্ছে? কারণ কথা আসতেই পারে যে রোটেট তো আমি সেটা দিয়ে করছি, তাহলে এই রোটেটের প্রয়োজনীয়তাটা কোথায়? তাহলে আমরা কি বুঝতে পারতেছি রোটেট কেন ইউজ করব? শুধুমাত্র এতটুকু সেটা না। এইবার আসি কন্ডিশন। কন্ডিশন কি আসছে? এখন আমার সামনে কন্ডিশন আসলো যে না, রোটেট তো হচ্ছে ভালো কথা, আমি যেটা চাই ফিক্সড এখান থেকে রোটেট হবে, আবার একটা ফিক্সড অ্যাঙ্গেলও রোটেট হবে। তাহলে কয়টা জিনিস চাইলাম একসাথে? কি কি? একটা হচ্ছে ফিক্সড অ্যাঙ্গেল, যেমন 45 ডিগ্রি, আবার কোথা থেকে হবে? এখান থেকে। তাহলে এখন কিভাবে করব?
আমি কি বুঝাইতে পারছি? আমি রিকোয়ারমেন্ট দিয়েছি দুইটা এই অবজেক্টটা ঘোরানোর জন্য। একটা হচ্ছে এটা রোটেট হবে কোথা থেকে, এই জায়গা থেকে, আর একটা হচ্ছে ফিক্সড অ্যাঙ্গেল 45 ডিগ্রি। এখন কীভাবে করবে, এখন কে সমাধান দিবে আমাকে? আগে কোথায় যাবো বলো, আমি কোন টুলে আছে, সিলেকশন টুলে, কোন টুল চেঞ্জ করব, কোন টুলে, রোটেট টুলে গেলাম, কি করব, এটাকে সেন্টার পয়েন্টটাকে ধরে এখানে নিয়ে আসবো। ফাইন, এখন কি করব, এবার রোটেটে ডাবল ক্লিক করবো অ্যাঙ্গেল দেওয়ার জন্য। কি করলাম, রোটেটে ডাবল ক্লিক করলাম। এখন ঘটনা কি ঘটছে, ওই সেন্টার পয়েন্ট আবার এখানে চলে আসছে। তাহলে কি হবে? তার মানে হচ্ছে না। তাহলে কি করা যায়? হ্যাঁ, এটারও সমাধান আছে। এটার সমাধানটা কীভাবে? সেই ক্ষেত্রে রোটেট টুলে থাকা অবস্থায় অল্টার ধরে সেন্টার পয়েন্ট চেঞ্জ করবো। কি ধরে? অল্টার। দেখো অল্টারটা ধরে এই জায়গায় সেন্টার পয়েন্টটা দেখা যায়, তাতে করে কি হয় দেখো তো, কী হয়েছে, এটাও চেঞ্জ হয়েছে, আমার অ্যাঙ্গেলও চলে আসছে। এবার আমি 45 দিয়ে কী দিব, কপি। তার মানে কি ওখান থেকে কপি হয়েছে। তাহলে কার হেল্প নিচ্ছি? রোটেট টুলে অল্টারের। কি মনে থাকবে? ওকে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি যেটা বুঝালাম বুঝাতে পারছি কিনা জানি না, বাট এটা অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবার আমি এটাকে ঘুরাই। এটাকে কি করি, এটাকে নর্মালি কোনো কিছু না করে রোটেট টুলে ডাবল ক্লিক করলাম, করে এটাতে কি দিলাম, সে কত 15 ডিগ্রি দিয়ে কপি দিলাম। কি হলো, একটা কপি হয়েছে না? এবার যদি আমি কন্ট্রোল ডি দিই তাহলে কি হবে, এটা সিলেক্ট করে কন্ট্রোল ডি দিলে কি হবে, আরেকটা কপি হয়েছে, আবার দিলে আরেকটা, তাই না? এটা তৈরি হয়ে গেছে। কি ঠিক আছে? আচ্ছা, এটা এরকম হলো কথা থেকে, এটা এখান থেকে। কিন্তু আমি যদি বলি যে না এটা এরকম না, আমি এরকম চাই, এরকম একটা নিলাম, আমি বলতেছি এই মাঝখান থেকে এটা ঘুরবে, তাহলে কি সম্ভব? কোথা থেকে? এইখান থেকে না, এই জায়গা থেকে, এই জায়গা থেকে এটা চতুর্দিকে ঘুরবে। কিভাবে তাহলে করব? তাহলে রোটেট টুলে যাবো, যাওয়ার পরে কী করব, অল্টার ধরে, অল্টার ধরে এই জায়গায় সেন্টার পয়েন্টটাকে দেখাই দিব নাকি, দেখিয়ে দিলাম। এবার কত 15 ডিগ্রি কপি। এবার কোথা থেকে ঘুরবে, ওই সেন্টারটাকে বেস করে কিন্তু সে ঘুরছে। কি বুঝাতে পারছি? তার মানে কি সেন্টার পয়েন্টের প্রয়োজন আছে তো নাকি? হ্যাঁ, সেন্টার পয়েন্টের প্রয়োজন আছে, সেটা আমরা বুঝলাম যে হ্যাঁ এভাবে আমাকে সেন্টার পয়েন্টে ইউজ করতে হবে। কি ক্লিয়ার? হ্যাঁ, এই হচ্ছে সেন্টার পয়েন্টের প্রয়োজনীয়তা। ওকে ফাইন। তো তাহলে আমরা দেখলাম রোটেট টুলের প্রয়োজন আছে তো নাকি? রোটেট টুলের প্রয়োজন আছে। ওকে ফাইন। এবার আমরা যেটা দেখব, কি কি বলছো? তো এখানে মনে থাকবে না, এই জন্য তো ভিডিও দিচ্ছি। আচ্ছা, তো এখন এটা রোটেট, ভালো কথা যে রোটেট আমরা বুঝলাম। এবার দেখব রিফ্লেক্ট। রিফ্লেক্ট মানে কি বলতো? প্রতিচ্ছবি, প্রতিবিম্ব, অর্থাৎ রিফ্লেকশন। হ্যাঁ, প্রতিচ্ছবি আসতে অর্থাৎ যেটা আমরা মিররে ইউজ করি, তাই না? হ্যাঁ, মিররে আমরা আমাদের প্রতিফলন দেখতে পাই, তাই না? তো রিফ্লেক্ট অপশনটা সেখান থেকে, রিফ্লেকশন। তো এখানে রিফ্লেক্ট তাহলে কী কাজ করবে? মানে যা আছে তারই একটা প্রতিচ্ছবি বা প্রতিবিম্ব তৈরি হবে। হ্যাঁ, কীরকম? তাহলে কপি তো আমরা এমনি করতে পারি, কপির জন্য তো এটা না। রিফ্লেক্ট কীরকম, যেমন আমি এখানে লিখলাম ক্রিয়েটিভ। ওকে, এবার এই ক্রিয়েটিভের একটা রিফ্লেকশন চাচ্ছি, লিখলাম। এবার এটা রিফ্লেকশন, সেক্ষেত্রে এটা সিলেক্ট করে হয়তো রিফ্লেক্টে ডাবল ক্লিক করলাম, বাই ডিফল্ট সে এই জায়গায় চলে আসছে। প্রিভিউটা অন করি, এটা ভার্টিক্যালি অর্থাৎ উল্টা দিকে চলে গেছে রিফ্লেক্ট করছে। আমি যাচ্ছি হরিজেন্টালি দিয়ে, আমি যদি কপি দিই তাহলে কী হবে, নিচের দিকে আসছে, আসছে না নিচের দিকে? এটা কি ওভাবেই আছে? না, এটা কপি না তো, এটা উল্টা এসছে। এবার এটা যেমন অপাসিটিটা আমরা এখান থেকে অপাসিটি এখানে প্রেস করে অপাসিটি একটু কমাই দিই। কি মনে হচ্ছে, এটা একটা রিফ্লেকশন পড়ছে, তাই না? হ্যাঁ, এরকমটা রিফ্লেকশন। আসলে বিষয়টা এই জন্য যে ইউজ করি তা না, এটা একটা বেসিক বোঝানো। যেমন আরও সহজভাবে আমি বুঝাই, এখানে ভিউ থেকে আমরা এক কাজ করি, শো গ্রিড। এই যে গ্রিড, গ্রিড দেখা যাচ্ছে কি? এখানে দেখা যায় না হালকা। আচ্ছা, এখানে দেখতে পারবো, বাসায় যেয়ে দেখতে পারবা। সে আমি এখানে একটা ডিজাইন করছি, কেমন?
ইন্টু দিয়ে করলাম সি। আচ্ছা, এটা কি হচ্ছে, আমি যেটা চেষ্টা করতেছি এটা একটা ড্রেসের ডিজাইন করার। সো এখন নর্মালি ড্রেস কি হয়, এক পাশে যা হয় তার বিপরীত পাশেও সেম হয়। তাহলে আমি যদি দুই পাশ করতে যাই তাহলে এটা আমার জন্য ডিফিকাল্ট। আমি করলাম কি, ওয়ান সাইড তৈরি করলাম। করার পরে এখন কি করব, তাহলে এটা পুরোটা সিলেক্ট করব। করার পরে কি করা যায়, এখন এটাকে রিফ্লেক্ট টুলে চলে যাব। কোথা থেকে রিফ্লেক্ট করবে, ঠিক সেই জায়গায় অল্টার প্রেস করে ধরবো, কারণ এই জায়গা থেকে রিফ্লেক্ট হবে। তাহলে সেই জায়গায় অল্টার ধরে, যেমন এই জায়গাটাকে অল্টার ধরে কি করব, ঠিক এই জায়গায় এই যে জোড়ার মধ্যে অল্টার ধরে ক্লিক করে দিল। এটা হরিজন্টাল, এটাকে ভার্টিক্যালি দেন এনে কি দিব, কপি না ওকে, কপি। তাহলে কি দাঁড়াচ্ছে, তখন ড্রেসটা এরকম পুরোটা তৈরি হয়ে যাবে নাকি। এখানে আরেকটু জাস্ট ইয়ে হয়েছে, জাস্ট যে জায়গাটাকে আমরা মিলাই দিতে পারি। তাই না, তাতে করে কি হলো, বিষয়টা আমার জন্য সহজ হয়ে গেল। যে জিনিসটা আমার জন্য কঠিন ছিল সেটা আমার জন্য কি হয়ে গেল, ডাইরেক্ট সিলেকশন দিয়ে করছে। ওকে, তাহলে কি দাঁড়ালো, এই জিনিসটা আমার জন্য সহজ হলো। কেন, কারণ এটার এপাশ ওপাশ দুই পাশে সেম। তাহলে এরকম যখন কোনো কিছু, একটা লোগোর ক্ষেত্রেও কিন্তু এরকম হয় যে এটা বাম পাশে অর্ধেক, এপাশে যা তার অর্ধেক। তাহলে কি আমি পুরোটাই তৈরি করবো নাকি এক সাইড তৈরি করবো, এক সাইড। যদি বুদ্ধিমান হয় তাহলে অর্ধেক করবো, যদি বুদ্ধিমান না হয় তাহলে কি করবো, দুই সাইডে করে সারাদিন চেষ্টা করবে, হবে না। কারণ এক পাশ যা আরেক পাশ তো তার সেম হবে না। যখন আমরা 3Dতে যখন মানুষ তৈরি করি তখনও তাই করি, যে তার অর্ধেক তৈরি করি আর অর্ধেক, কারণ একটা মানুষের ফিগার অর্ধেক এপাশে যা ওপাশে তা, তো তাহলে অর্ধেক তৈরি করে তারপর বাকি অর্ধেক ওটা রিফ্লেক্ট করা দিয়ে বানাই। ঠিক আছে, 3Dতে যখন মানুষ তৈরি করি। আচ্ছা, সো সিমিলার বিষয় এখানেও আমি তাই বোঝানোর চেষ্টা করলাম। তাহলে কি পারা যাবে, হ্যাঁ হ্যাঁ, এটা যদি পারা যায়, আমরা রিফ্লেক্ট রোটেট, এটা যদি দুইটাই আমরা এভাবে বুঝে থাকি, তাহলে আমরা এখন কি করব, এই রিফ্লেক্ট রোটেট দিয়ে আমরা একটা লোগো প্র্যাকটিস করব। যেটা আমি দেখাই থাকি সেটা কি, সেটা এই লোগোটা আমরা তৈরি করব। কোন লোগো, সি, রবির লোগো তৈরি করব। পারা যাবে না, এই লোগোটা তৈরি করতে এখন কতক্ষণ সময় লাগবে, 2 মিনিট, 1 মিনিট। এটা কেন ওপেন হয়, হ্যাঁ, এটা আমরা তৈরি করব। এই যে লোগোটা, সি, এটা কন্ট্রোল সি দিলাম, ইলাস্ট্রেটরে কন্ট্রোল ভি দিলাম। লোগোটা কি দেখা যায়, এই যে লোগোটা, এটা তৈরি করব। কতক্ষণ লাগবে লোগো বানাতে, 1 মিনিট। কেন, যদি প্রসেস জানা থাকে। কেন, কিভাবে, সেটা এখন দেখি। নিয়মটা হচ্ছে এরকম, এখানে লোগোটা দেখলে বোঝা যায় এটা কি দিয়ে বানানো হয়েছে, একটা ট্রায়াঙ্গেল দিয়ে বানানো হয়েছে। কোন ট্রায়াঙ্গেলটা, এই যে এই ট্রায়াঙ্গেলটা যেটা খালি আছে, এখানে দেখি এরকম একটা ট্রায়াঙ্গেল কত ডিগ্রিতে ঘোরানো হয়েছে, 360 ডিগ্রিতে। অর্থাৎ এই একটা অ্যাঙ্গেলকে 360 ডিগ্রিতে যখন ঘোরানো হয়েছে তখন এটা কয়টা অ্যাঙ্গেল হয়েছে, টোটাল 6টা। 360তে কয়টা অ্যাঙ্গেল দিয়ে ফিল আপ হয়েছে, এটা 6টা। তারপরে এটা কি আর আছে, এটা নেই, এটা কোন দিকে উল্টায় দেওয়া হয়েছে, রিফ্লেক্ট করে উপরে দেওয়া হয়েছে, বাস লোগো তৈরি হয়েছে। কেমন, আমরা দেখি একটা ট্রায়াঙ্গেলটা বানাবো কিভাবে। তাহলে আমি এখানে চলে গেলাম পলিগনালে, যে এটা তৈরি করলাম, এটাকে মাইনাস করে এরকম করলাম, করে শিফট ধরে, অবশ্যই শিফট ধরবো, তাহলে এটা সোজাই যে স্ট্রেট লাইন এটা হয়েছে, তাই না। আচ্ছা, এবার এটাকে কোন দিকে নিব, আমরা এখানে দেখি যে এটা হবে এপাশে ঘুরবে। কোন পাশে ঘুরবে, এটাকে আমরা নর্মালি এইভাবেও ঘুরাইতে পারি। এই যে এখানে ধরে এটা, এই যে এভাবে নর্মাল রুটেড না, এই টুল দিয়ে এটাকে ধরে শিফট ধরে এভাবে ঘুরাইলাম, শিফট ধরে, তাহলে এটা আটকাবে, যে বিভিন্ন জায়গায় আটকে যেতে। এইখানে নিই, এই অ্যাঙ্গেলে সি, এই যে এই পাশে এরকম, এই পাশে এরকম, এই যে এটার মতো। ঠিক আছে, একটা নিচে। এখন কী করবো, এখন আর কিচ্ছু লাগবে না, এখন এটাকে বসালাম জায়গা মতো। বসানোর পর এখন কী করবো, কী টুল নিব, ফিলটাকে, স্ট্রোকটাকে নান করে দিব, স্ট্রোকে কালার রাখলাম না। ঠিক আছে, এখানে একটা যে কোনো একটা কালার রাখি আপাতত, স্ট্রোকে না, স্ট্রোক না, ফিলে একটা কালার নিলাম। দেখি কতক্ষণ লাগে এখন আমাদের। এটা একটা অবজেক্ট। এবার করব কি, রোটেট টুলে যাব, যাওয়ার পর রোটেট টুলে যাই কী করব, রোটেট টুলে কোন জায়গা থেকে ঘোরাবো,
রোটেট টুলে যে অল্টার ধরে এই জায়গা থেকে, আর সেজন্য জুম করে নিতে হবে, কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে অল্টার ধরে ঠিক এই পয়েন্টের উপরে একটা ক্লিক করে নিব, একদম জায়গা মতো, নাহলে কিন্তু হবে না। কত ডিগ্রি দিব? কত ডিগ্রি দিব? 360 ডিগ্রি কেন দিব? 360 ডিগ্রি তো পুরোটা। কয়টা অবজেক্ট? 6টা। তাহলে 6 দিয়ে 360কে ভাগ দিলে কত ডিগ্রি হয়? 60 ডিগ্রি করে এক একটা। তাহলে আমরা এখানে কত ডিগ্রি দিব? 60। 60 ডিগ্রি দিয়ে কি দিব? কপি। কই হয়নি, সরি 1 মিনিট। সে কি করছে আবার দেখাই, রোটেট টুলে যাব, অল্টার ধরে এখানে দেখি যতটুকু দেখা যায়, এত আগে আসতে হবে না। এই যে রোটেট টুলে যে অল্টার ধরে ঠিক এই সেন্টার, একদম সেন্টার পয়েন্টে যেন জায়গা মতো থাকে, এই জন্য জুম করে নিতে হচ্ছে। ঠিক আছে, ক্লিক করলাম, 60 ডিগ্রি দিয়ে কী দিব? কপি। তাহলে আরেকটা তৈরি হয়েছে। কন্ট্রোল কোনটা সিলেক্ট রাখবো? সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট, কন্ট্রোল ডি, ফিল আপ হয়ে গেছে না? পুরোটা ফিল আপ হয়ে গেছে। আর কোনটা রিফ্লেক্ট করে দিব? এইটা। এটাকে ধরে কোথা থেকে রিফ্লেক্ট করাবো? রিফ্লেক্ট টুলে যাই, অল্টার ধরে এই জায়গা থেকে, কোন দিকে? হরিজেন্টাল দিয়ে। এটা কি কপি না? ওকে, ওকে, এটা থাকবে না। এই এখন এগুলোতে যা যা কালার, পরে কালার কীভাবে দিতে হয় সেটা তো পরে দেখবো। কয় মিনিট লাগে এটা? 1 মিনিট। এটা হ্যাঁ যাবে, এটা পরে দেখাবো। কি সত্যি তো কম সময় লাগে নাকি এটা লোগো বানাতে? এরকম 2 মিনিটে একটা লোগো সম্ভব, বাট ট্রিক্সটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটাই হলো না, নিয়মই হলো তাই যেভাবে সম্ভব। ওকে, সো এটাই হচ্ছে ফ্যাক্ট, যে আসলে প্রসেসটা কি, কীভাবে হয়, কীভাবে করতে হয়, এগুলো যখন আমরা জানবো তখন সব কিছুই সহজ। ওকে, তো বুঝলে ভালো, আর না বুঝলে কিছুই সম্ভব না। ওকে, কারণ হচ্ছে বুঝি বলেই তো এই যে রবির লোগো, কি রবি কোম্পানি এসে আমাকে বুঝাবে যে কীভাবে বানিয়েছে? সেটা তো আমি দেখে বুঝছি যে হ্যাঁ এটা সম্ভব।